প্রিয় দর্শক, আজকে স্টুডিওতে আমরা মিলিত হয়েছি একজন বিশিষ্ট মানুষ সম্পর্কে কথা বলার জন্য এবং এর কেন্দ্র সেই মানুষটি সম্পর্কে রচিত একটি বই। এই বইটির নাম সংবর্তন, ডক্টর মাহবুব হোসেন, এবং বইটি লিখেছেন আসাদুজ্জামান। এই বিষয়ে আমরা আজকে কথা বলার জন্য স্টুডিওতে পেয়েছি সংবর্তন ডক্টর মাহবুব হোসেন বইয়ের লেখক জনাব আসাদুজ্জামান, স্টাফ ফিচার রাইটার, আইস বিজনেস টাইমস এর সঙ্গে যুক্ত আছেন তিনি। আর তার ভাই AFM ফারুক হোসেন, তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। তো প্রথমে আপনাকে একটু প্রশ্ন করি, এই যে জীবনী লেখা হয় যে এক ধরনের গতানুগতিক আঙ্গিকে, সেরকম আঙ্গিকে না লিখে একটা ব্যতিক্রমী ভঙ্গিতে যে আপনি জীবনী লিখতে চাইলেন, এর প্রেরণার উৎসটা কি আপনার? আমি ওনার উপরে লেখার প্রথম কারণ হচ্ছে ওনার লেখাগুলোর মধ্যে এবং মানুষ হিসেবে একটা টেক্সট, এই টেক্সটটা আমি জানতাম আগে থেকে। তো আমি এই ধরনের কাজ আরও বেশ কয়েকজন চরিত্রের উপরে করার ইচ্ছা আছে এবং আমার একটা জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। মানুষ কত বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। একটা মানুষ যদি তার নিজস্ব প্রচেষ্টায় সামনে এগোতে চায় তাহলে সে বাধা পেরিয়ে এগোতে পারে। সমাজের সবাই তাকে এগিয়ে দেবে, কেউ তাকে সাহায্য করবে, অন্য কেউ সাহায্য করবে তা না। একটা মানুষের কিছু ব্যক্তিগত গুণাবলী থাকে এবং ব্যক্তিগত স্বপ্ন থাকে, যেটাকে সে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। তো স্যারের এই ধরনের ঘটনা ছিল। 1988 সালের দিকে যখন বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী বন্যা আসে এবং 1971 সালে পরে দ্বিতীয়বার বাংলাদেশ শিরোনাম হয়, তখন আমি মাঠ পর্যায়ের সাংবাদিক, নতুন মানুষ। ওই সময় আমি বিআইডিএসে যাই, যখন ডক্টর হোসেন জিল্লুরের মাধ্যমে স্যারের সঙ্গে আমার পরিচয় হয়। ওই বন্যাটা আষাঢ় শ্রাবণ মাসের দিকে হয়েছিল এবং ঢাকা শহর প্রায় পুরোটাই পানির নিচে গিয়েছিল, যদি আপনার স্মৃতিতে আপনি মনে করতে পারেন। তখন ওনারা সারা বাংলাদেশ ঘুরে এসেছিলেন। তখন অত্যন্ত নেতিবাচক একটা প্রবণতা ছায়া আমাদের সবার উপর থেকে আমাদের মনোজগতে ঘুরে বেড়াচ্ছে, দেশ বোধহয় টিকবে না, না খেয়ে মারা যাব, এবং প্রচার মাধ্যমগুলোতে সারাক্ষণ এই ধরনের একটা কাক চিৎকার ভেসে আসছে। সেই সময় ওনারা বেরিয়ে এসে একটা বড় সেমিনার করেছিলেন বিআইডিএসেই, এবং সেখানে প্রায় সব ধরনের ইউএনডিপি থেকে সবার প্রতিনিধি ছিলেন। সেখানে ওনারা বলেছিলেন, যেটা এই বইয়ের মধ্যেও আছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বয়ান দিয়ে, এবং পরবর্তী যে অংশ আলাপনে আপনি ওই অংশটা পাবেন। তখন থেকে আমি ওনাকে ফলো করছি। এরপরে 92 সালে আমার লাস্ট স্যারের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয় বইমেলায়। দুদিনে ঘুরে ফিরে বইটি কেনার পরে তার 2 সপ্তাহ পরে উনি চলে যান ইডিতে, তারপরে আর দেখা হয়নি। 2007 সালে উনি ইডি থেকে ফিরে আসলেন। ফিরে এসে উনি ব্র্যাকে যোগদান করলেন। তারপরে একটা সংবাদ বিজ্ঞপ্তি পেলাম যে উনি দেশে আছেন। আসার পরে আমি যোগাযোগ করলাম, তখন উনি 4র্থ দফা এই জরিপটা করছেন। উনি সাধারণত স্যারকে এই জরিপের মূল বিষয়টা কি ছিল? জরিপের মূল বিষয়টা হচ্ছে কি, স্যার 1987 সালের দিকে একটা কাজ পেয়েছিলেন, এটা ইউএসএইড তহবিলায়িত ডক্টর খলিকুজ্জামানের ইয়েতে। তখন ওনারা এই সারা দেশের উপরে একটা কাজ হবে, তো সারা দেশের উপরে কাজ করার ক্ষমতা তো আর কারো থাকে না। তো এই কাজটা ছিল খানাবাড়ি জরিপ। তো ওনারা একটা দৈব চয়ন করেছিলেন, যে ধরেন আপনার ইউনিয়নের সংখ্যা 11,000 বা 480টা উপজেলা। তো ওনারা প্রতিটা জেলা থেকে এইভাবে বেছে বেছে নিয়ে কয়েকটি ইউনিয়ন নিয়ে প্রতিনিধিত্বমূলক কিছু খানাবাড়ি জরিপ করেছেন, যে এই ফ্যামিলিগুলো কি চলে, তারা কি খায়, তারা লেখাপড়া করে কি না, তাদের অর্থনৈতিক আয় কেমন, এরকম কিছু স্ট্রাকচারাল মানদণ্ড। এইটাকেই উনি ওই কঠিন অর্থনীতির ভাষায় না রেখে ওটাকে একটু জলদ করে স্বাভাবিক মানুষ যদি বুঝতে পারে এবং প্রবণতাগুলো কী। কিন্তু উনি একটা অদ্ভুত জিনিস দেখলেন, যেটা ওনার ওই পিএইচডি অভিসন্দর্ভেও ছিল। উনি কিন্তু প্রথম বলেছেন যে ক্ষুদ্র কৃষকরাই হচ্ছে ফলনশীল এবং সুফলপ্রদ, তারা একদিন পারবে। তখন কিন্তু কেউ পাত্তা দেয়নি, কারণ তখন হামজা আলাভি, কিথ গ্রিফিন, এরা হচ্ছে উপরে যে বড় পুঁজিবাদী জোট করতে হয়, বড় কৃষকরা এগিয়ে যাবে। কিন্তু উনি বলেছেন যে না, মানুষের যে প্রত্যাগমনের ক্ষমতা, আমরা তাকে বলি ফেরা, এই ফেরার ক্ষমতা আমাদের প্রচুর, এবং আমরা খুব কমের মাধ্যমে অ্যাডজাস্ট করে আমরা বেঁচে থাকতে পারি। তো এইটা উনি প্রথম বলেছেন বলা, এবং ওই বইটাতেই উনি এই রূপান্তরটা মানে জনবদ্ধ আকারে প্রথম দেওয়ার পরে উনি প্রথম আর কি এই ফোকাসটাতে আসে। এবং এইটা উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত নানাভাবে এবং বৃহত্তর পরিসরে ভিন্ন ভিন্নভাবে যে দশকে অর্থনীতির যে ট্রেন্ডটা ছিল, সেই ট্রেন্ডটাকে উনি সামনে নিয়ে একটা ভিশন ঠিক করে লাইমলাইট করে আস্তে আস্তে উনি গবেষণা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন তহবিল এনে এক সময় এক একটা, কারণ কোনো সময় মাইগ্রেশনের উপরে, কোনো সময় দারিদ্র্যের উপরে, কোনো সময়
খাদ্য নিরাপত্তার উপরে ভিন্ন ভিন্নভাবে করতে। আমরা একটু এই সুযোগে একটু ফারুক হোসেন সাহেবের কাছ থেকে একটু তার ভাই সম্পর্কে একটু সংক্ষেপে একটু জেনে নিই জি, যে ধন্যবাদ। তার জীবন পটভূমিটা কেমন ছিল এবং তিনি কিভাবে ওই পরিস্থিতি থেকে নিজেকে বিকশিত করেছিলেন। আমাদের বড় ভাই ডক্টর মাহবুব গত হয়েছেন প্রায় 1 বছর 3 মাস মতো, এবং আমার বাবা মায়ের 11 সন্তানের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়। তো আমার বড় ভাই নানা বাড়িতে 1947 সালের 24শে মার্চ জন্মগ্রহণ করেন। আর যেহেতু আমার মা আমার নানা নানির একমাত্র সন্তান, সেহেতু আমার নানা আমার বাবাকে বললেন যে আমার তো কেউ নেই এখানে, তুই মাহবুবকে আমার কাছে পাঠিয়ে দে, আমি তাকে মানুষ করি। তো এখানে 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণী পড়ার পরই আমার বড় ভাই আমার নানার কাছে চলে যান। সেখানে চাপড়া কিং এডো বলে একটা মিশনারি স্কুল ছিল, খুব বিখ্যাত স্কুল চাপড়া থানার মধ্যে। তো সেখানে তিনি লেখাপড়া শুরু করেন, এবং সেই স্কুলটা ছিল হায়ার সেকেন্ডারি স্কুল, প্রথম হায়ার সেকেন্ডারি স্কুল। সেখান থেকে তিনি কৃতিত্বের সাথে হায়ার সেকেন্ডারি পাশ করার পর পশ্চিমবঙ্গের কলকাতা ইউনিভার্সিটির অধীনে কৃষ্ণনগর সরকারি কলেজে অর্থনীতিতে তিনি স্নাতক সম্মান পাশ করেন। সেটা 1965 সালের কথা। সেই সময় আমরা জানি সবাই যে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায়। এর প্রেক্ষিতে নানা তাকে কলকাতায় থেকে তার মাস্টার ডিগ্রি করাতে রাজি হননি। তখন নানা বললেন যে তোর বাবা একটু অভাব অভিযোগের মধ্যে আছে, তুই বাবার কাছে চলে যায় এবং ওখানে গিয়ে স্থানীয়ভাবে কিছু করতে পারিস কিনা দেখ। তো এই কথা বলার পর আমিও আমার বড় ভাইয়ের সাথে ওইখানেই নানার বাড়িতেই, আমি তখন ক্লাস 3-4 পর্যন্ত ভাইয়ের সাথেই ছিলাম। এবং এই নানার এই বক্তব্যের পরপরই আমি আমার ভাইকে সাইকেলে করে ইন্ডিয়া থেকে আমাদের গ্রামে 12 কিলোমিটার পথ আর কি, এই বর্ডার এমনি পার হয়ে আমি ভাইকে সাইকেল চড়িয়ে এই দেশে নিয়ে আসি আমাদের গ্রামে কার্পাসডাঙ্গায়। সেখানে আমাদের একজন দূরসম্পর্কের ভগ্নিপতি ছিলেন, তার নাম হচ্ছে মফিজুর রহমান। তিনি কার্পাসডাঙ্গা স্কুলের সাধারণ সম্পাদক ছিলেন। তখন তিনি আমার ভাইকে কার্পাসডাঙ্গা স্কুলে একটা মাস্টারি দিলেন। তো যেহেতু তিনি ইন্ডিয়ান নাগরিক, তিনি প্রায় আমাদের স্কুলে কার্পাসডাঙ্গা স্কুলে 1.5 বছর মাস্টারি করলেন। ইন দ্য মিন টাইম আমার আব্বা কুষ্টিয়া জেলা থেকে, তখন কুষ্টিয়া জেলার অধীনে ছিল কার্পাসডাঙ্গা, কুষ্টিয়া সদরে এসে তার জন্য একটা ডোমিসাইল সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ জোগাড় করলেন। নাগরিকত্ব সনদ পাওয়ার পরপরই আমার বাবা, যেহেতু সংস্কৃত মানা শিক্ষা দীক্ষার প্রতি তার একটা বিরাট অনুরাগ ছিল, তার অভাব সত্ত্বেও তাকে বলল যে তুমি যেহেতু ভালো ছাত্র, অনার্স পাস করেছো, সুতরাং তোমার মাস্টার ডিগ্রিটা নেওয়া উচিত। এবং সে বরাবরই স্কুলে এবং কলেজে বরাবরই ফার্স্ট হয়ে এসছে, এবং সে ফার্স্টের জন্য সে স্বীকৃতিও পেয়েছে। এবং যখন তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছেন, তখন কলকাতা ইউনিভার্সিটির মধ্যে 10ম হয়েছেন, কিন্তু ওই কলেজে তিনি ফার্স্ট হয়েছিলেন, এবং তাকে সারা কৃষ্ণনগর শহরে গলায় মালা দিয়ে ঘোরানো হয়েছিল। কিন্তু সে কখনোই এগুলো আমাদের বাড়িতে আমার নানার কাছে এগুলো কোনো সময়ই প্রকাশ করেনি। এবং তখন তাকে একটা গ্রিল ক্রেস্ট একটা মেডেল দেওয়া হয় ওই সম্মানে। তো আব্বার ইচ্ছায় তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানে ধরেন একবেলা ভাত হতো অথবা হতো না, এরকম ধরনের। যেহেতু আমরা অনেক ভাই বোনের সংখ্যা বেশি, 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি করলেন প্রিলিমিনারিতে, এবং প্রিলিমিনারিতে তিনি ফার্স্ট হলেন। এবারে 1969 সালে মাস্টার ডিগ্রিতে তিনি সেকেন্ড ক্লাস ফার্স্ট হলেন। এবং ভাইবা পরীক্ষা নিতে এসেছিলেন প্রফেসর নুরুল ইসলাম, পাকিস্তানে তখন ওই যে অর্থনীতিবিদ। তার মৌখিক পরীক্ষা এতই ভালো হয়েছিল, বললো তুমি এই মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর আমার সাথে দেখা করো। ওর পরপরই উনি করাচিতে ফিরে গেলেন প্রফেসর নুরুল ইসলাম, 7 দিনের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো, এবং প্রথম যোগদান করলেন স্টাফ ইকোনমিক্স হিসেবে ফুলপুরে তিনি কাজ শুরু করলেন। ফুলপুরে কাজ শুরু করার পরপরই 6 মাসের মাথায় তিনি চলে গেলেন করাচিতে। তখন আমাদের স্বাধীনতার আন্দোলন তুঙ্গে শুরু হয়ে গেছে। তো করাচিতে চলে যাওয়ার পর তিনি ঠিক 25শে মার্চের 2 দিন আগে 23শে মার্চ বাংলাদেশে ফিরলেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাকে পিএইচডির জন্য পাঠানো হলো। ইন দ্য মিন টাইম তিনি 1972 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এবং আমার ভাবিকে নিয়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লন্ডনে লেখাপড়া চলে গেলেন। তখন তিনি কিন্তু বাংলাদেশে বিআইডিএসে চাকরিরত অবস্থায় ছিলেন। যেহেতু আমরা ভাই বোন সবাই আমার ভাইকে দেখেছি, এবং আমরা ভাই বোন প্রায় সবাই তার বাসা থেকে, তার আর্থিক সহায়তায় আমরা লেখাপড়া করেছি, তার বাসাতে থেকেই। আর তিনি ছিলেন আমাদের লেখাপড়ার ক্ষেত্রে আলোকবর্তিকা। তার উপদেশ, লেখাপড়ার উপদেশ, তিনি একজন উত্তম শিক্ষক ছিলেন। এত সহজ ভাষায়, একটু প্রাঞ্জল ভাষায় একটা কঠিন জিনিস
সহজেই তিনি বুঝিয়ে দিতে পারতেন। আজ আমাদের সেই বটগাছের ছায়া আমাদের মাথা থেকে সরে গেছে, আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমরা চাচ্ছি যে বিশেষ করে আমাদের পরিবার এবং তার ছেলে মেয়ে ও সহধর্মিণী যাতে তার এই শোকটা ভুলতে পারে, তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। খুব সংক্ষেপে যে শেষ পর্যন্ত আপনি এই বইটাতে তাকে কিভাবে উপস্থাপন করতে পেরেছেন এবং কোন অভিমুখের দিকে এইটি নির্দেশ করবে? বিষয়টা হলো ধরেন একটা জিনিস হতে পারে যে আমাকে উনি ডেকে নিল, তারপরে কিছু বলল, আমি লিখে দিলাম, সে ধরনের না। এটা ধরেন 2014 সাল থেকে পুরো 2013 থেকে 2 বছর আর কি কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে দেশে বিদেশে প্রায় 70 জন লোকের ইন্টারভিউ নিয়ে পূরিত প্রশ্নপত্র এবং তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা হয়েছে। একটা সোজা হিসাব নয়, সবার সাক্ষাৎকার নিয়ে এটাকে সমাজতাত্ত্বিক উপাদান দিয়ে পূর্ণ করা হয়েছে। এটা এক ধরনের জীবন উপন্যাস ধরতে পারেন আপনি। এটা কোনো কল্পনার সুযোগও নেই, সেখানে সত্যবাদিতা। আমি দেখবেন এই যে স্যারের বিরল কিসের কারণে ওনার এই কপালে একটি কাটা দাগ, এটারও একটা ইতিহাস আছে। উনি যে শুধু কৃষিবিজ্ঞানী তা না, উনি পৃথিবীতে প্রথম নারী কর্মসংস্থান সূচক করেছেন এবং পৃথিবীতে অনেক নারীকে যখনই উনি কাজ করেছেন উনি কিন্তু খুব রাগী ছিলেন। কিন্তু উনি যদি মনে করতেন, এবং উনি কিন্তু ওই যে স্টিফেন জেমস যে লিখেছেন উনি কোনো আত্মীয় স্বজনকে চাকরি দেননি, কিন্তু উনি যদি মনে করতেন যে আপনার মধ্যে সম্ভাবনা আছে, উনি আপনার বাসায় গিয়ে হলে আপনাকে ডেকে নিয়ে সেই সুযোগটা দিবেন। এমন অনেক দৃষ্টান্ত আছে, উনি অনেকে পিএইচডির কাগজ নিজে নিজে তৈরি করে সই করে এনে তারপরে তৈরি করে দিচ্ছে যে এবার তো তুমি আসবে, যেটা আকাশের ক্ষেত্রে ঘটেছে আর কি। তো এরকম হয়েছে। তো এই যে মাথা যে কাটা দাগ, এটা হচ্ছে উনি যখন স্কুলে 2য় শ্রেণীতে পড়ে, উনি সরাসরি 2য় শ্রেণীতে ভর্তি হয়, তখন ওই স্কুলে খেলার মাঠে যেতে হতো কাঁটাতারে বেড়া পার হয়ে আর কি। সোজা হেঁটে গেলে অনেক দূরে, উনি কাঁটাতারে বেড়ার মধ্যে দিয়ে ঢুকে যাও, ওনার এটা কেটে গেছে। তো ভয়ে ওনার মা মারতে পারে, তখন এনারা হয়নি আর কি, ছোট ছোট। সেই ভয়ে ওনার স্কুলে 2 ক্লাস উপরে একটা মেয়ে পড়তো আর কি, সে তাকে তাদের বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে এবং 3 দিন শুশ্রূষার পরে ভালো হয়। তো উনি পরবর্তীকালে যে নারীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, এটা অনন্য। এবং উনি ব্র্যাকেও এটা যখনই উনি সুযোগ পেয়েছে, ব্র্যাকে হোক ইরিতেই হোক, একটু বিশেষ সুযোগ দেওয়া, শতাংশ বাড়ানো, আরও বেশি ট্রেনিং দেওয়া তাকে। উনি উইমেন ইন ডেভেলপমেন্টের থেকে ডেভেলপমেন্ট অফ উইমেন, তার অভ্যন্তরস্থ নারীর উন্নয়নের ব্যাপারে অসম্ভব আশাবাদী মানুষ ছিলেন। এবং উনি বাংলাদেশের গবেষকদের মধ্যে প্রথম যে বলেছে যে আমরা স্বাধীনতার পরে এই সমান সমান ভাগে পুরুষ শাসিত এবং নারী শাসিত ছিলাম, এর মধ্যে নারীর অধীনে আমরা বেশি দিন ছিলাম। আমাদের সমাজে নারীরা বেশি দায়িত্বশীল এবং আমাদের সমাজের ভিতরে একটা ইহলৌকিকতা আছে বলেই আমরা নারী উন্নয়ন সূচকে এত বেশি আগানো। এটা ওনার একটা অন্তর্দৃষ্টির অন্যতম। নাম্বার 2, ওনার আর একটা বিষয় খুব মারাত্মক। আমি যে বইটা লিখেছি, সংবর্তন এসছে সংবর্ত থেকে, আর সংবর্তন মানে হচ্ছে মেঘায়নের প্রক্রিয়া। বিন্দু বিন্দু বাড়ি জমে হয় মেঘ, মেঘের ঘর্ষণে বিদ্যুৎ চমক, এবং সেটি আপনার বৃষ্টিটা ঘটায় যেটা ফসল আনে। সো ওনার জীবনটাকে আমি এই জন্য এনেছি যে উনি এক জীবনে অনেক মানুষের কাজে এসছেন, দেশ সমাজ এবং রাষ্ট্রের। কারোর সঙ্গে শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে নয়, সমাজের ভিতরে থেকেই মানুষকে কাছে নিয়ে কোনো বিতর্ক বা অভ্যন্তরণ কারণ করেনি। মানুষের প্রতি এবং দরিদ্র মানুষের প্রতি উনি পক্ষপাতিত্ব ছিলেন। এবং উনি ওনার জীবনে মৌল লক্ষ্যই বলেছেন মৃত্যুর প্রায় 15 দিন আগেও, যে যেহেতু আমি দরিদ্রের কষাঘাতে মানুষ, সো আমার জীবনের শেষ শ্রম দিয়ে যদি একটা গরিব মানুষও ভালো থাকে, এজন্য যেটুকু করা সম্ভব আমি জীবনভর সেটাই করেছি আর কি। এর মধ্যে অন্তত একটা ইতিবাচক উপাদান আমি আপনাদের মনোজগতে যোগ করলাম, যে এই বইটা পড়ে আর নতুন প্রজন্মের বা আগামীর কেউ উৎসাহিত হবে যে না, আমিও কিছু করতে পারি, আমার পক্ষেও কিছু সমাজের জন্য করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব ফারুক হোসেন। আপনাকে ধন্যবাদ। শ্রোতা দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আজকের এই অতিথি দুজনকে ধন্যবাদ জানিয়ে সংবর্তন ডক্টর মাহবুব হোসেন এই বইটির সাফল্য কামনা করে, মানে অনেক বেশি মানুষ এই বইটি পড়বেন এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি।